হ্যালো স্টুডেন্টস, পালস আর্টস কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের সাজেশনস নিয়ে আলোচনা করব। যারা এবারে এইচএস এর 2026 এর সেম 4 দিচ্ছে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাজেশন নিয়ে তাদের সাথে আজকে ডিটেলসে আলোচনা করব। এই সাজেশনসটা আমি অত্যন্ত পরিশ্রম করে বানিয়েছি। এবারে যেহেতু তোমাদের নতুন এক্সাম হচ্ছে, নতুন প্যাটার্নে, সুতরাং সাজেশনসটা করা খুবই কঠিন কাজ, খুবই রিস্কি। তবু অনেক চিন্তা ভাবনা করে আমি এই সাজেশনস তোমাদের জন্য বানিয়েছি, যেটা করে গেলে তোমরা কমন পেতে বাধ্য। 100% গ্যারান্টেড কমন পাবে এই সাজেশনস থেকে। তো আর বেশি কথা বলবো না, হাতে খুব কম সময়। চলো আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে তোমাদের যে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এখানে মোট 4 টে চ্যাপ্টার আছে। কস্টিং থেকে 2 টো, ট্যাক্সেশন থেকে 2 টো, মোট 4 টে চ্যাপ্টার। এর মধ্যে কস্টিং থেকে 20 নাম্বার আসবে 2 টো চ্যাপ্টার মিলিয়ে। আর ট্যাক্সেশনেও কিন্তু 20 নাম্বারই আছে। এইভাবে 20 করে 40 নাম্বার তোমাদের পরীক্ষা হবে। তো কস্টিং এর যে প্রথম চ্যাপ্টার, মেথডস অফ রেমুনারেশন অফ লেবার, এই চ্যাপ্টারটা যেখানে লেবার ক্যালকুলেশন করতে হবে, এই চ্যাপ্টার থেকে প্রথমে দেখে নাও কিরকম কোয়েশ্চেন্স তোমাদের আসবে। প্রথম কথা হচ্ছে একটা কোয়েশ্চেন আসবে 2 মার্কসের। মানে একটা কোয়েশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে হবে 2 মার্কসের। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 2 টো কোয়েশ্চেন্স দেওয়া থাকবে। 2 টো কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা কোয়েশ্চেন উত্তর দিতে হবে 2 মার্কসের। ঠিক আছে? তার সঙ্গে আবার একটা কোয়েশ্চেন 3 মার্কসের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানেও তোমাদের এই সেকশনেও 2 টো কোয়েশ্চেন্স দেওয়া থাকবে 3 মার্কসের জন্য। 2 টো কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন্স তোমাদের উত্তর দিতে হবে 3 মার্কসের। এর সাথে তোমাদের এই আরেকটা সেকশন, যেখানে এই চ্যাপ্টার থেকেই 5 মার্কসের একটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানেও কিন্তু তোমার 2 টো কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, তার মধ্যে একটা কোয়েশ্চেন 5 মার্কসের তোমাদের উত্তর দিতে হবে। তাহলে এইভাবে একটা 2 মার্কসের কোয়েশ্চেন, একটা 3 মার্কসের কোয়েশ্চেন আর একটা 5 মার্কসের কোয়েশ্চেন, এই মিলিয়ে 10 মার্কস কিন্তু তোমাদের এই মেথড অফ রেমুনারেশন চ্যাপ্টার থেকে আসবে। তো আমরা এখন দেখে নিই এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের জন্য কি ইম্পোর্টেন্ট আছে। এখান থেকে কিছু বাদ দেবে না। আরেকটু কথা বলি যে এখানে বেশ কিছু কোয়েশ্চেনস আছে যেগুলো 2 মার্কসের জন্যও দেওয়া আছে, 5 মার্কসের জন্যও দেওয়া আছে। কমন কোয়েশ্চেন। অর্থাৎ তুমি যদি 5 মার্কসের জন্য পড়ে নাও, 2 মার্কসের উত্তরটাও কিন্তু তোমার রেডি হয়ে যাবে। তো এইভাবে কয়েকটা কোয়েশ্চেনস এখানে সেট করা রয়েছে। তো যাই হোক, রিপিট কয়েকটা কোয়েশ্চেনস রয়েছে। তবুও তোমাদের বলব যে সেগুলো পড়ে যেও। 5 মার্কসের কোয়েশ্চেনসটা পড়লেই 2 মার্কসের কোয়েশ্চেনসটা তোমাদের রেডি হয়ে যাবে। তো ১ম এই যে চ্যাপ্টার মেথডস অফ রেমুনারেশন, এখান থেকে ১ম এ 2 মার্কসের জন্য কি আছে একটু ভালো করে দেখে নাও। প্রথমে হচ্ছে হালসে প্রিমিয়াম প্ল্যানের 2 টো সুবিধা উল্লেখ করো। এটা তোমাদের বইতে অবশ্যই আছে, সবাই পেয়ে যাবে। হালসে এবং বোনাস প্রিমিয়াম প্ল্যানের 2 টো সূত্র, যে হালসে মেথডের যে ফর্মুলা আর রোমান প্ল্যানের যে ফর্মুলা, সেই ফর্মুলা 2 টো বলতে হবে। ইনসেনটিভ স্কিম বা উৎসাহবর্ধক ভাতা কি? এগুলো সব 2 মার্কসের জন্য। রোয়ান প্রিমিয়াম পদ্ধতি বোনাসের হার নির্ণয়ের ভিত্তিটা কি? এটা বইতে আছে। মানে হার নির্ণয়ের জন্য কি জিনিস লাগবে? স্ট্যান্ডার্ড টাইম লাগবে, টাইম সেভ লাগবে, টাইম রেট লাগবে, এইগুলো। কোন ক্ষেত্রে একজন শ্রমিকের মোট উপার্জন রাওয়ান এবং হালসে পদ্ধতিতে পরস্পর সমান হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস। বলছে কোন ক্ষেত্রে রাওয়ান মেথড আর হালসে মেথডে মজুরি, একটা শ্রমিকের মজুরি যদি রাওয়ান মেথডে ক্যালকুলেট করি, আবার হালসে মেথডে ক্যালকুলেট করি, দুটো মেথডেই শ্রমিকের মজুরিটা একই আসবে। এটা হচ্ছে যদি শ্রমিক তার স্ট্যান্ডার্ড টাইমের 50% সেভ করতে পারে, ঠিক আছে? তাহলে দেখবে রাওয়ান মেথড আর হালসে মেথডে ওয়েজেস ক্যালকুলেট করে দেখবে একই উত্তর আসবে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ধরো একটা শ্রমিক ২০০ ঘন্টায় কাজ করার কথা, স্ট্যান্ডার্ড টাইম ২০০ ঘন্টা, সে কাজটা ১০০ ঘন্টাতে কমপ্লিট করেছে। তাহলে সে সেভ করেছে কত? বাকি ১০০ ঘন্টা মানে 50% সেভ করলো। এই 50% সেভ ধরে তুমি একটা অঙ্ক সেট করে দেখবে। দেখবে রাওয়ান মেথডে শ্রমিকের যা মজুরি আসবে, হালসে মেথডেও শ্রমিকের মজুরি তাই আসবে। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে যে 50% কোনো শ্রমিক যদি তার স্ট্যান্ডার্ড টাইমের 50% সেভ করে, তাহলে হালসে মেথডে আর রাওয়ান মেথডে তার মজুরি একই হবে। ঠিক আছে? এরপরে বলছে প্রণোদনমূলক মজুরি প্রদান ব্যবস্থা, ইনসেনটিভ সিস্টেম অফ ওয়েজেস পেমেন্ট এর অর্থটা কি? এটা বইতে পেয়ে যাবে। ঠিক আছে? আর হালসে প্রিমিয়াম পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি নয় কেন? তার কারণ এর যে স্ট্যান্ডার্ড টাইমটা ঠিক করা হয় সেটা বৈজ্ঞানিকভাবে ঠিক করা হয় না। এটাই একটা অসুবিধে। হালসে প্রিমিয়াম পদ্ধতিতে অদক্ষ শ্রমিকদের শাস্তি হয় না কেন? কেননা হালসে প্রিমিয়াম মেথডে সবাই কিন্তু একটা নরমাল ওয়েজেসটা সবাই পায়। তাই যারা অদক্ষ শ্রমিক তারাও কিন্তু নরমাল ওয়েজেসটুকু থেকে বঞ্চিত হয় না। তো এইজন্য অদক্ষ শ্রমিকদের শাস্তি সেভাবে হয় না, তারা শুধু বোনাসটা পায় না। তারপরে বলছে হালসে প্রিমিয়াম পদ্ধতিতে মালিক এবং শ্রমিকের মধ্যে বোনাস ভাগের অনুপাত কত? 50%। কেননা শ্রমিক যতটা সেভ করে তার 50% তাকে বোনাস হিসাবে দেওয়া হয়। বাকি 50% তাহলে মালিকের লাভ হয়ে যায়। তো এইভাবে ২ মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে এই কটা কোয়েশ্চেনস খুব ইম্পোর্টেন্ট আছে। তবে এটাও বলে রাখছি, কোনো কোয়েশ্চেনস হয়তো আমরা ৩ মার্কসে পড়লাম, ২ মার্কসের জন্য এলো। হয়তো ৩ মার্কসের জন্য পড়লাম, 5 মার্কসে এলো। এরকমও কিন্তু হতে পারে। অদল-বদল হতে পারে, কিন্তু এই কোয়েশ্চেনস গুলোই থাকবে। এর বাইরে কোনো কোয়েশ্চেন আসার চান্স নেই। পরের কোয়েশ্চেন হচ্ছে বোনাস প্রিমিয়াম পদ্ধতির মূল উদ্দেশ্য কি? বোনাস কেন দেওয়া হয়? সেটা একটু পড়বে, বইতে আছে। কোনো কাজ সময়ের আগে শেষ হলে প্রিমিয়াম বোনাস পদ্ধতি বাঁচানোর সময় কিভাবে ব্যবহৃত হয়? বলছে কোনো কাজ যদি আগে শেষ হয়ে যায়, যে টাইমটা সেভ হয় সেটা শ্রমিক কি করে? সেই সেভ টাইমটা শ্রমিক অন্য কাজ করে। অন্য কাজ করে আবার টাকা পায়। ঠিক আছে?
বোনাস প্রিমিয়াম পদ্ধতি কিভাবে মজুরির বৈষম্য দূর করতে পারে? বোনাস প্রিমিয়াম পদ্ধতিতে মজুরির বৈষম্য দূর করতে পারে মানে বোনাস প্রিমিয়াম পদ্ধতিতে শ্রমিকরা ভালো কাজ করলে তারা মজুরি পায় বেশি। এতে মজুরির রেটটা একই থাকে। শুধুমাত্র যে শ্রমিক বেশি কাজ করে বা এফিশিয়েন্টলি কাজ করে তার মজুরিটা বেড়ে যায়। সুতরাং এতে একটা বৈষম্য দূর করতে পারে। বোনাস প্রিমিয়াম পদ্ধতিতে কিভাবে শ্রম ব্যয় কমানো যায়? বোনাস প্রিমিয়াম পদ্ধতিতে শ্রমিকরা বোনাস পাওয়াতে উৎসাহিত হয় এবং খুব তাড়াতাড়ি করে কাজ করে ফেলে। যার ফলে কম সময়ে অনেকটা উৎপাদন করতে পারে এবং কম সময়ে অনেকটা উৎপাদন করলে পরে পার ইউনিট ওয়েজেস কস্ট কমে যায়। ঠিক আছে? উৎসাহ বৃদ্ধিকারক পদ্ধতি যতটা সম্ভব সহজসাধ্য হওয়া প্রয়োজন কেন? কেননা বোনাসটা যেভাবে দেওয়া হবে সেটা যেন শ্রমিক বুঝতে পারে। শ্রমিকের মনে যেন না হয় যে আমি ঠকে গেলাম বেশি কাজ করেও। তো বোনাস প্রিমিয়াম পদ্ধতি কিভাবে শ্রমিকদের আবর্তনের হারকে প্রভাবিত করে? শ্রমিকদের আবর্তন মানে হচ্ছে শ্রমিকরা বেশি কাজ ছেড়ে চলে গেলে সেটাকে লেবার টার্নওভার রেট বলে। তো লেবার টার্নওভার রেট শ্রমিক বেশি কাজ থেকে চলে যাবে আবার নতুন শ্রমিক আসবে। এটা প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে খুব অসুবিধাজনক। তাই শ্রমিকদের তারা ধরে রাখতে চায়। তো বোনাস দিলে শ্রমিকরা খুশি থাকে, তারা সঠিকভাবে কাজ করে এবং তাদের ওই কোম্পানি থেকে ছেড়ে যাওয়ার প্রবণতাটা কমে যায়। ঠিক আছে? রাওয়ান প্রিমিয়াম পদ্ধতিতে কিভাবে বোনাসের সুষ্ঠু বন্টন নিশ্চিত করা যায়? রাওয়ান প্রিমিয়াম পদ্ধতিতে আ টাইম সেভড বাই টাইম অ্যালাউড করে বোনাস দেওয়া হয়। তার ফলে খুব অল্প সেভ করলেও সে কিন্তু বোনাস পায়। প্রণোদনামূলক প্রদান ব্যবস্থা, মজুরি প্রদান ব্যবস্থার যেকোনো ৩ টি গুরুত্ব বা সুবিধা পেয়ে যাবে। উপযুক্ত প্রণোদনের মজুরি ব্যবস্থার নির্বাচনের জন্য কোন বিষয় বিবেচনা করতে হয় বইতে পেয়ে যাবে। হালসে প্রিমিয়াম পদ্ধতির ৩ টে বৈশিষ্ট্য খুব ইম্পোর্টেন্ট। বোনাস প্রিমিয়াম প্ল্যানের বৈশিষ্ট্য, হালসে প্রিমিয়াম প্ল্যানের ৩ টে সুবিধে এগুলো খুব ইম্পোর্টেন্ট কিন্তু। হালসে প্রিমিয়াম পদ্ধতির ৩ টে অসুবিধে, হালসে প্রিমিয়াম পদ্ধতির ৩ টে সুবিধা, রাওয়ান প্রিমিয়ামের ৩ টে বৈশিষ্ট্য, রাওয়ান প্রিমিয়ামের ৩ টে অসুবিধা, রাওয়ান প্রিমিয়াম পদ্ধতির ৩ টে হার নির্ণয়ের ভিত্তি এটা আগেও একবার কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। রাওয়ান প্রিমিয়াম পদ্ধতি কিভাবে একই সঙ্গে উৎপাদন বৃদ্ধির সাথে উৎপাদন ব্যয় হ্রাস করে একটু আগেই বললাম। বোনাস প্রিমিয়াম পদ্ধতি প্রণয়নের মূল নীতিগুলি কি? এই মূল নীতিটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট আছে। এরপরে একটা সাধারণ পারিশ্রমিক প্রদান পদ্ধতি অবলম্বন না করে কেন বোনাস প্রিমিয়াম পদ্ধতি অবলম্বন করা হয়? শ্রমিকদের উৎসাহ দেওয়ার জন্য যাতে শ্রমিকরা দ্রুত কাজ করে এবং শ্রমিকরা মোটিভেটেড হয়। এরপরে ৫ মার্কসের জন্য পড়বে হালসে এবং রাওয়ান পদ্ধতির মধ্যে ৫ টা পার্থক্য পড়বে। ঠিক আছে? এটা খুব ইম্পোর্টেন্ট কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। হালসে এবং রাওয়ান পদ্ধতির মধ্যে ৫ টি পার্থক্য। আর সফল মজুরি প্রদান ব্যবস্থার ৫ টি বৈশিষ্ট্য খুব ইম্পোর্টেন্ট, খুব সিলেক্টেড কোয়েশ্চেনস এখানে দেওয়া হয়েছে। একটি ভালো মজুরি প্রদান ব্যবস্থা নির্বাচনের জন্য বিবেচ্য বিষয়গুলি আলোচনা করো। এটাও ভেরি ইম্পোর্টেন্ট। আর বোনাস প্রিমিয়াম পদ্ধতি প্ল্যানের ৩ টে সুবিধা, ৩ টে অসুবিধা। এই হচ্ছে তোমাদের ১ম চ্যাপ্টার থেকে পড়বে। 2nd চ্যাপ্টারে চলে যাচ্ছে এরপরে। 2nd চ্যাপ্টার হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ওভারহেড। এখানে দেখো কি তোমাদের কত মার্কস আসবে। এখানেও আগের মতনই একটা কোয়েশ্চেন ২ মার্কসের উত্তর দিতে হবে। অর্থাৎ এই সেকশনে তোমরা ২ টো কোয়েশ্চেনস পাবে। সেখান থেকে একটা কোয়েশ্চেনস তোমাদের লিখতে হবে ২ মার্কসের। আবার একটা কোয়েশ্চেন ৩ মার্কসের লিখতে হবে। অর্থাৎ এই সেকশনেও তোমরা ২ টো কোয়েশ্চেনস পাবে। ২ টো কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন উত্তর দিতে হবে ৩ মার্কসের। এছাড়াও আরেকটা সেকশনে তোমাদের এই চ্যাপ্টার থেকেই থাকবে যেখানে একটা কোয়েশ্চেন ৫ মার্কসের উত্তর দিতে হবে। এখানেও ২ টো কোয়েশ্চেনস থাকবে। ২ টোর মধ্যে একটা কোয়েশ্চেন তোমাদের উত্তর দিতে হবে ৫ মার্কসের। এইভাবে টোটাল ১০ মার্কস তোমাদের এই চ্যাপ্টার থেকে আসবে। এই চ্যাপ্টার থেকে ২ মার্কসের জন্য যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে উপরি ব্যয় বলতে কি বোঝো, ওভারহেড কি, অফিস এবং প্রশাসন সংক্রান্ত উপরি ব্যয়ের ২ টি উদাহরণ, উপরি ব্যয় আনুপাতিক বন্টন বলতে কি বোঝো। ঠিক আছে? এগুলো সব বইতে আছে। ২ টি উৎপাদন সংক্রান্ত এবং ২ টি অফিস সংক্রান্ত উপরি ব্যয়ের উদাহরণ দাও। তারপরে আছে অর্ধ পরিবর্তনশীল উপরি ব্যয় বলতে কি বোঝো। এগুলো খুব ইম্পোর্টেন্ট। বিক্রয় সংক্রান্ত উপরি ব্যয় বলতে কি বোঝো এর ২ টি উদাহরণ দাও। স্থির উপরি ব্যয় বলতে কি বোঝো এর একটি উদাহরণ দাও। প্রাথমিক উপরি ব্যয় বন্টন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড এর সংজ্ঞা দাও। সরাসরি ব্যয় বন্টন, অ্যালোকেশন অফ কস্ট এর সংজ্ঞা দাও। ঠিক আছে? এরপরে আছে আনুপাতিক ব্যয় বন্টন, অ্যাপোর্শনমেন্ট অফ কস্ট। এগুলো খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। বলতে কি বোঝো? প্রশাসন সংক্রান্ত উপরি ব্যয় বলতে কি বোঝো এর ২ টি উদাহরণ দাও। স্থির উপরি ব্যয় বলতে কি বোঝো এর ২ টি উদাহরণ দাও। পরিবর্তনশীল উপরি ব্যয়ের ২ টি উদাহরণ দাও। গবেষণা এবং উন্নয়ন সংক্রান্ত উপরি ব্যয় বলতে কি বোঝো? কারখানা সংক্রান্ত উপরি ব্যয় বলতে কি বোঝো এর ২ টি উদাহরণ দাও। ব্যবসায়িক কাজকর্মের ক্ষেত্রে উপরি ব্যয়ের ২ টি গুরুত্ব উল্লেখ করো। পরোক্ষ কাঁচামাল ব্যয়ের সংজ্ঞা দাও। ঠিক আছে? এর সাথে পড়বে ২ টি অপ্রত্যক্ষ মজুরি ব্যয়ের উদাহরণ দাও। অপ্রত্যক্ষ মজুরি ব্যয় বলতে কি বোঝো এর উদাহরণ দাও। অপ্রত্যক্ষ ব্যয়ের ৩ টি উদাহরণ দাও। ঠিক আছে? এইভাবে ২ মার্কসের জন্য এগুলো ইম্পোর্টেন্ট আছে। এই চ্যাপ্টার থেকে ৩ মার্কসের জন্য কি আসবে? ৩ মার্কসের জন্য আসছে উৎপাদন প্রক্রিয়ায় উপরি ব্যয়ের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। উপরি ব্যয়ের আনুপাতিক বন্টনের ক্ষেত্রে সঠিক ভিত্তি নির্বাচনের গুরুত্ব লেখো। পরিবর্তনশীল উপরি ব্যয় কখনোই স্থির হতে পারে না। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? এটা ব্যাখ্যা করো। এগুলো সব বইতে আছে। উপরি ব্যয় বাবদ খরচের নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ? উপরি ব্যয়কে স্থির এবং পরিবর্তনশীল রূপে শ্রেণীবিভাগ করার উদ্দেশ্য কি? সরাসরি ব্যয় বন্টন এবং আনুপাতিক ব্যয় বন্টনের মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? নিম্নলিখিত উপরি ব্যয়গুলিকে কাজের ভিত্তিতে শ্রেণীবিভাগ করো। এটা কোন ধরনের উপরি ব্যয় তোমাকে বলতে হবে, যেমন অপ্রত্যক্ষ মজুরি, বিক্রয় কর্মচারীদের কমিশন, যন্ত্রপাতির মেরামত খরচ। মানে এটা ফ্যাক্টরি ওভারহেড না সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেড না অফিস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড সেটা তোমাদের বলতে হবে। তারপরে বলেছে নিম্নলিখিত উপরি ব্যয়গুলিকে ব্যবহারের ভিত্তিতে শ্রেণীবিভাগ করো। এগুলোও তাই।
জ্বালানি কি ধরনের উপরি ব্যয়, পিচ্ছিল কারক তেল, টেলিফোন বাবদ ব্যয়, এগুলো কি ধরনের উপরি ব্যয় বলতে হবে। তারপরে বলেছে পরোক্ষ ব্যয় বন্টনের ভিত্তি নির্ধারণের যৌক্তিকতা কি। আমরা কেন পরোক্ষ ব্যয় বন্টন করব, এটা করলে কি সুবিধে, স্থির উপরি ব্যয় এবং পরিবর্তনশীল উপরি ব্যয়ের মধ্যে পার্থক্য, এটা খুব 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 ইম্পর্টেন্ট। সরাসরি ব্যয় বন্টন এবং আনুপাতিক হারে ব্যয় বন্টনের প্রয়োজনীয়তা কি রূপ, এটা খুব ইম্পর্টেন্ট। আনুপাতিক ব্যয় হার বন্টনের সীমাবদ্ধতাগুলি কি কি পড়বে। বিক্রয় কমিশন, প্রতিনিধির কমিশন কোন ধরনের উপরি ব্যয়, এটা সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেড, এর কারণ ব্যাখ্যা করো। কারণ এগুলো সেলের জন্যই এগুলো করা হয়, তাই এটাকে সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেড বলে। উপরি ব্যয় বন্টনের বিভিন্ন ধাপগুলো কি পড়বে। উপাদানের ভিত্তিতে উপরি ব্যয় শ্রেণী বিভাগ কি, এটা পড়বে। এগুলো সব বইতে আছে, খুব ভালো করেই আছে ডিটেলসে। আচ্ছা, এরপরে আছে কাজের ভিত্তিতে উপরি ব্যয় শ্রেণী বিভাগের প্রয়োজনীয়তা কি। বিভিন্ন বিভাগের মধ্যে উপরি ব্যয় বন্টনের প্রয়োজনীয়তা আলোচনা করো। উপরি ব্যয়ের আনুপাতিক বন্টনের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। উপরি ব্যয়ের আনুপাতিক বন্টনের নীতিগুলি আলোচনা করো। এইগুলো খুব ইম্পর্টেন্ট। এই কটা কোয়েশ্চেন্স তোমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে পড়বে। তোমাদের আরো একটা কথা বলে দিই যে এই ভিডিওতে শুধুমাত্র কস্টিং ট্যাক্সেশনের থিওরি নিয়ে আমি বলেছি। পরের ভিডিওতে, এর মধ্যেই আমি একটা ভিডিও আবার আপলোড করছি, সেই ভিডিওতে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের প্রবলেম কি কি আসবে সেই নিয়ে আলোচনা করব। তবে একটা কথা তোমাদের বলি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনে কিন্তু থিওরি পড়তেই হবে, সব প্রবলেম দিয়ে ম্যানেজ করতে পারবে না, কারণ এমনভাবে কোয়েশ্চেন্স থাকবে তার মধ্যে তোমাকে থিওরি অবশ্যই 2-3-4টে লিখতেই হবে। সুতরাং থিওরিগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাও। আর প্রবলেম যদি ঠিক মতন করতে না পারো বা টাইমের যদি অভাব হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু থিওরি তোমাদের মাথা বাঁচাবে। তাই থিওরি কিন্তু তোমরা বাদ দেবে না, এই থিওরিগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে পড়ে যাও, এর বাইরে কিছু কোয়েশ্চেন্স আসবে না। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের জন্য যেগুলো পড়বে সেগুলো দেখে রাখো। কাজকর্মের ভিত্তিতে বা ফাংশনের ভিত্তিতে ওভারহেডের শ্রেণীবিভাগটি আলোচনা করো এবং প্রতিটি ভাগের 3টি করে উদাহরণ দাও। ঠিক আছে, অন দ্য বেসিস অফ ফাংশন। তারপর বলছে প্রকৃতি বা আচরণের ভিত্তিতে উপরি ব্যয় শ্রেণীবিভাগ করো এবং প্রতিটি ভাগের 3টি করে উদাহরণ দাও। ঠিক আছে, আর উৎপাদনের উপাদানের ভিত্তিতে উপরি ব্যয় শ্রেণীবিভাগ করো এবং তারও 3টি করে উদাহরণ দেবে, প্রত্যেকটা ভাগের 3টি করে উদাহরণ দেবে। এরপরে আছে মুখ্য ব্যয় আর উপরি ব্যয়ের মধ্যে 5টি পার্থক্য। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রাইম কস্ট আর ওভারহেডের মধ্যে 5টা ডিফারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, এর মধ্যেও 5টি পার্থক্য। এই দুটো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 5 মার্কসে যে কটা দিলাম প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এই 5 মার্কসের কোয়েশ্চেন গুলো উত্তর দিলে পড়লে দেখবে বড় কোয়েশ্চেন গুলোর ওই আগের 3 মার্কসের বা 2 মার্কসের যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলোর কিন্তু উত্তর তোমার কাছে রেডি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে চলে যাই ট্যাক্সেশন চ্যাপ্টার। ট্যাক্সেশনের প্রথম চ্যাপ্টার হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখান থেকে অঙ্ক একটা পাবে, কিন্তু তার সাথে 2 মার্কসের কিছু থিওরি বা 3 মার্কসের কিছু থিওরি তোমাদের অবশ্যই পড়তে হবে। এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম আছে দেখে নিই। প্রথম কথা, একটা 2 মার্কসের কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে এই সেকশনে তোমাদের 2টো কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন উত্তর দিতে হবে 2 মার্কসের। এরপরে একটা 3 মার্কসের কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানেও তোমাদের 2টো কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে একটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে 3 মার্কসের। আর 2টো 5 মার্কসের কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু 4টে কোয়েশ্চেন্স তোমাদের দেওয়া থাকবে, 5 মার্কসের 4টে কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টো কোয়েশ্চেন্স তোমাদের উত্তর দিতে হবে। এই মিলিয়ে টোটাল 15 মার্কস তোমাদের এই হাউস প্রপার্টি চ্যাপ্টার থেকে আসছে। খুব ভালো করে পড়বে। হাউস প্রপার্টি চ্যাপ্টার থেকে 2 মার্কসের জন্য যে থিওরিগুলো পড়বে সেটা হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কি বোঝায়, ন্যায্য ভাড়া কি, স্ট্যান্ডার্ড রেন্ট বোঝায়। আচ্ছা, গৃহ সম্পত্তির উপভাড়া থেকে আয় অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হয় কেন। এই যে বলছে সাবলেটিং করে উপভাড়া মানে সাবলেটিং মানে ভাড়া নিয়ে আবার ভাড়া দেওয়া, তাহলে সেটা আমরা কিন্তু হাউস প্রপার্টি হেডে ট্যাক্সেবল করি না। কেন করি না, কারণ হাউস প্রপার্টি হেডে ট্যাক্সেবল হতে গেলে বাড়ির মালিক হতে হবে। কেন, যে উপভাড়া অর্থাৎ সাবলেটিং করছে সে ভাড়া নিয়ে আবার ভাড়া দিচ্ছে অন্যকে, তাহলে সে তো বাড়ির মালিক হচ্ছে না। তো বাড়ির মালিক না হলে সেই বাড়ির ভাড়া কিন্তু হাউস প্রপার্টি হেডে ট্যাক্সেবল হবে না, হবে সেটা আদার সোর্সেতে ট্যাক্সেবল হবে। এরপরে হচ্ছে ভাড়া দেওয়া বাড়ির নিট বার্ষিক মূল্য নির্ধারণে পৌর কর ছাড় দেওয়ার শর্তগুলি লেখো। ঠিক আছে, মিউনিসিপাল ট্যাক্স বার দেওয়ার শর্তগুলো কি, ওই প্রিভিয়াস ইয়ারে পে করতে হবে, অ্যাকচুয়াল পে করতে হবে আর ওনার কি পে করতে হবে, 3টে কন্ডিশন। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট বা মানক ভাড়া বলতে কি বোঝো, নিট বার্ষিক মূল্য নেট অ্যানুয়াল ভ্যালু বলতে কি বোঝায়, কখন এবং কি কারণে মোট পৌর মূল্য এবং নিট পৌর মূল্য আলাদা হয়। এটা কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এই 4টে বড় শহরের বাড়ি হলে পৌর মূল্য, মোট পৌর মূল্য আর নিট পৌর মূল্য আলাদা হয়। মোট পৌর মূল্যের 90% হচ্ছে নিট পৌর মূল্য। এগুলো মোটামুটি তোমরা সবাই করেছো। গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝো, গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত যে কোনো দুটি আয়ের উল্লেখ করো যা গৃহ সম্পত্তি খাতে আয় বলে গণ্য হবে না। বাড়ি থেকেই আয়, কিন্তু হাউস প্রপার্টি হেডে ট্যাক্সেবল হয় না। ঠিক আছে, এরপর হচ্ছে পূর্ববর্তী বছরে কখন গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য 0 হয়, তখন অ্যানুয়াল ভ্যালুটা 0 হয়। যদি বাড়িটা সেলফ অকুপাইড পারপাসে ইউজ করে তাহলে অ্যানুয়াল ভ্যালু নীল হয়। এমন দুটি আয় উল্লেখ করো যা গৃহ সম্পত্তি থেকে আয় শিরোনামের অধীনে করযোগ্য নয়। এটা তোমাদের বইতে আছে, পেয়ে যাবে। অট্টালিকা বা তৎসংলগ্ন জমি বলতে কি বোঝায়, এটা ওই বাড়ির কন্ডিশনের মধ্যে আছে, বেসিক কন্ডিশনের মধ্যে। গৃহ সম্পত্তি থেকে আয় অর্জন হলে
দুটি আয়ের উদাহরণ দাও যা কারবার বা পেশা থেকে মুনাফা লাভ খাতে করযোগ্য। যদি ব্যবসার পারপাসে কোনো বাড়ি ইউজ করে তাহলে সেটা হাউস প্রপার্টি হেডে ট্যাক্সেবল হয় না, সেটা বিজনেস প্রফেশন হেডে ট্যাক্সেবল হয়। পৌর কর্তৃপক্ষ কর্তৃক কোনো গৃহ সম্পত্তির নির্ধারিত মূল্য বলতে কি বোঝো? মানে মিউনিসিপ্যাল ভ্যালু। গৃহ সম্পত্তি ফাঁকা থাকার সময়কাল বলতে কি বোঝো? ভ্যাকেন্সি পিরিয়ড বলতে কি বোঝায়? গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণের জন্য পৌর কর ছাড় দেওয়ার বিধানগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আগেও একবার বললাম যে ওই ৩টে কন্ডিশন। মালিককে পে করতে হবে, প্রিভিয়াস ইয়ারই পে করতে হবে, অ্যাকচুয়ালি পে করতে হবে। বিবেচিত মালিক, ডিমড ওনারের ২টি উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিমড ওনার। নিজ বসবাসের উদ্দেশ্যে ব্যবহৃত গৃহ সম্পত্তি ক্রয় বা নির্মাণের জন্য নেওয়া ঋণের উপর কত ছাড় পাওয়া যায়? ঠিক আছে? ঋণের উপর ছাড় কত? সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ২ লাখ টাকা ছাড় পাওয়া যায়। তো সেই কন্ডিশনটা একটু বলতে হবে। মানক ছাড়, স্ট্যান্ডার্ড ডিডাকশন হার কত? 30% অ্যানুয়াল ভ্যালুর। কি ধরনের গৃহ সম্পত্তির ক্ষেত্রে এমন ছাড় পাওয়া যায়? লেট আউট বাড়ির ক্ষেত্রে এই ছাড়টা পাওয়া যায়। মোটামুটি 2 মার্কসের জন্য এই কটা কোয়েশ্চেন পড়বে। এরপরে চলে যাচ্ছি 3 মার্কসের জন্য। 3 মার্কসের জন্য হাউস প্রপার্টি থেকে পড়বে গৃহ সম্পত্তি থেকে আয়ের 4টি উদাহরণ দাও যা আয়কর আইন অনুযায়ী সম্পূর্ণ করমুক্ত। সম্পূর্ণ করমুক্ত গৃহ সম্পত্তির আয়। এগুলো ক্লাব বাড়ির থেকে আয়, তারপরে পলিটিক্যাল পার্টির ইনকাম, পলিটিক্যাল পার্টি কোনো বাড়ি ভাড়া দেওয়া ইত্যাদিগুলো আছে, বইতে দেখে নেবে। 2টি কারণ উল্লেখ করো যেখানে নেওয়া ঋণের উপর 24B ধারায় সর্বোচ্চ 30,000 টাকা ছাড় পাওয়া যায়। যদি কোনো বাড়ি রিপেয়ার্স রিনিউয়ালস এর জন্য লোন নেয় তাহলে সেক্ষেত্রে 30,000 টাকা ছাড় পাওয়া যায় ম্যাক্সিমাম। ঠিক আছে? কখন ইজারাদারকে সম্পত্তির মালিক হিসেবে গণ্য করা হয়? এটাও পেয়ে যাবে তোমরা। ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে নিট বার্ষিক মূল্য থেকে কি ছাড় দেওয়া হয়? আইনের 24B ধারা অনুযায়ী নিজ বসবাসের বাড়ির বার্ষিক মূল্য থেকে ঋণকৃত অর্থের উপর সুদ বাবদ ছাড়ের বিষয়টি আলোচনা করো। বিবেচিত মালিক বলতে কি বোঝো? এর উদাহরণ দাও। কখন গৃহ সম্পত্তি থেকে আয় ঋণাত্মক হয়? গৃহ সম্পত্তি থেকে আয় গণনার ক্ষেত্রে 3টি আবশ্যিক শর্ত বা ভিত্তি উল্লেখ করো। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলো প্রত্যেকটাই পড়বে। এরপরে রয়েছে গৃহ সম্পত্তি খাতে আয় নির্ধারণ কাকে বলে? বাড়ির মালিক বলে বিবেচিত করা হবে। গৃহ সম্পত্তি খাতে আয় নির্ধারণে কাকে বাড়ির মালিক বলে বিবেচিত করা হয়? কয়েকটা টিকা দেওয়া হয়েছে, অনাদায়ী ভাড়া, আনরিয়ালাইজড রেন্ট, প্রাপ্ত অনাদায়ী ভাড়া মানে হচ্ছে রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট, এই দুটোর উপরে টিকা লিখবে। গৃহ সম্পত্তির মালিকানা বলতে কি বোঝো? নির্ধারিত নিম্নলিখিত আয়গুলি কোন খাতে করযোগ্য হয়? ফাঁকা ভাড়া নেওয়া কোনো বাড়ি অন্য বাড়িকে ভাড়া দিয়ে আয়। ভাড়ায় নেওয়া কোনো বাড়ি অন্য বাড়িকে ভাড়া দিয়ে মানে সাবলেট করে। এটা কোন খাতে করযোগ্য হয়? এটা আদার সোর্স হেডে হয়। ফাঁকা জমি ভাড়া দিয়ে আয়, এটাও কিন্তু আদার সোর্স হেডে ট্যাক্সেবল হয়। তারপর হচ্ছে গৃহ সম্পত্তির যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া নির্ধারণের নিয়মটি উল্লেখ করো, এটা তোমরা পেরে যাবে। কোনো গৃহ সম্পত্তির প্রাপ্য ভাড়া নির্ধারণের 2টি বিবেচ্য বিষয় উল্লেখ করো। ভাড়ায় দেওয়া গৃহ সম্পত্তির মোট বার্ষিক মূল্য নির্ধারণের পদ্ধতিটি কি? ধারার 23(2)(a)(1) অনুযায়ী নিট বার্ষিক মূল্য শূন্য হওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলি কি? ঠিক আছে? এগুলো সব বইতে পেয়ে যাবে। ভাড়ায় দেওয়া গৃহের নেট বার্ষিক মূল্য, নেট অ্যানুয়াল ভ্যালু গণনা করার সময় পৌর কর, মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেওয়ার জন্য শর্তাবলী। ওই একই প্রশ্ন আবার দেওয়া হয়েছে। অনাদায়ী ভাড়া বা বকেয়া ভাড়া আদায় হলে করযোগ্য সংশ্লিষ্ট আয় নির্ধারণের সময় কোন ছাড়গুলি পাওয়া যায়? মানে রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট থেকে কি ছাড় পাওয়া যায়? একটা 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়া হয়, দেওয়ার পর বাকিটা ট্যাক্সেবল হয়। ভাড়ায় দেওয়া গৃহ সম্পত্তির ক্ষেত্রে ঋণের উপর সুদ ছাড়ের নিয়মটি কি? ছাড়ের সর্বোচ্চ সীমা কত? এগুলো সব তোমরা জানো। কয়েকটি বিশেষ পরিস্থিতি উল্লেখ করো যেখানে একজন ব্যক্তি আইনত মালিক না হয়েও 27 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট মালিক হিসেবে বিবেচিত হবেন। ঠিক আছে? আরেকটা হচ্ছে ভাড়ায় দেওয়া গৃহ সম্পত্তির মোট বার্ষিক মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয়গুলি কি? এগুলো পড়বে। নিম্নলিখিত ক্ষেত্রে আয়কর আইন অনুযায়ী গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণের জন্য ঋণ নেওয়া রোদেও সুদের ছাড় যোগ্যতা আলোচনা করো। মানে কত টাকা করে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটালের জন্য ছাড় পাওয়া যাবে। এর মধ্যে তারপর বলছে নির্ধারিত নিজ বসবাসের জন্য ব্যবহৃত এরূপ একটি বাড়ি ক্রয়ের জন্য নেওয়া ঋণের উপর সুদ। এটা অ্যাকচুয়ালি ওই ওপরটার সাথেই রিলেটেড। নির্ধারিত নিজ বসবাসের জন্য ব্যবহৃত একটি বাড়ির বন্ধক নেওয়া অর্থের ঋণের অর্থ তার মেয়ের বিয়ের উপলক্ষে ব্যবহৃত ঋণের উপর প্রদেয় সুদ। আর নির্ধারিত নিজে বসবাসের জন্য বাড়ি বন্ধক রেখে নেওয়া ঋণের অর্থ নির্ধারিত অন্য একটি বাড়ির মেরামতের কাজে ব্যবহৃত এরূপ ঋণের উপর প্রদেয় সুদ। প্রথম কথা বলি, যেটা নিজের বসবাসের জন্য বাড়ি, সেক্ষেত্রে ঋণের উপর প্রদেয় সুদ ছাড় পাওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমাম 2 লাখ টাকা। আর যদি মেয়ের বিয়ের জন্য খরচ করে তাহলে 1 পয়সাও ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটালে ছাড় পাওয়া যাবে না। আর নিজে বসবাসের বাড়ি বন্ধক রেখে নেওয়া অর্থের অর্থ, এটাও কিন্তু ছাড় পাওয়া যাবে। ঠিক আছে? মেরামতির জন্য নিলে এখানে 30,000 টাকা ম্যাক্সিমাম ছাড় পাওয়া যাবে। এবার দেখা যাক 5 মার্কসের জন্য এখানে কি কোয়েশ্চেন আছে। প্রথম হচ্ছে ভাড়া দেওয়া, লেট আউট এবং নিজ দখল সেলফ অকুপাইড গৃহ সম্পত্তির নিট বার্ষিক মূল্য থেকে অনুমোদিত ছাড়ের ডিডাকশনের কি পাওয়া যায়? দুটো ডিডাকশন, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন আর একটা ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। ঠিক আছে? এইটা বলে দিতে হবে। গৃহ সম্পত্তি থেকে যে সমস্ত আয় সম্পূর্ণভাবে করমুক্ত সেগুলি উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট। গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণের ভিত্তিগুলো কি? আয়কর আইন 1961 অনুযায়ী ভাড়া দেওয়া গৃহের বার্ষিক মূল্য গণনা করার সময়
অপ্রাপ্ত ভাড়া কর্তনের জন্য কোন কোন শর্তগুলি পূরণ করতে হয়? এগুলো সব বইতে আছে, মানে ডিডাকশন পাওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হয়। আর আয়কর আইন অনুযায়ী গৃহ সম্পত্তির থেকে আয় গণনার সময় ঋণের উপর সুদ কর্তনের যোগ্যতা আলোচনা করো নিম্নলিখিত দুটি ক্ষেত্রে। সন্তানদের শিক্ষার উদ্দেশ্যে নিজের আবাসিক গৃহ বন্ধক রেখে যদি ঋণ গ্রহণ করে, তাহলে কিন্তু ১ পয়সাও ছাড় পাওয়া যাবে না। কারণ এটা বাড়ি তৈরি করার জন্যই যদি ঋণ নেয় তাহলেই ছাড় পাওয়া যায়। আর গৃহ মেরামতির জন্য যদি ঋণ নেয় তাহলে ৩০,০০০ টাকা ম্যাক্সিমাম ছাড় পাওয়া যাবে। এই হয়ে গেল। এরপরে রয়েছে তোমাদের আরেকটা লাস্ট চ্যাপ্টার, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এইখানে দেখো এখানে ৫ মার্কস মাত্র আছে। এখানে একটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে ২ মার্কসের, অর্থাৎ এখানে দুটো কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে একটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে তোমাদের ২ মার্কসের জন্য। আরেকটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে 3 মার্কসের জন্য। অর্থাৎ এখানেও দুটো কোয়েশ্চেন পাবে, এখান থেকে একটা কোয়েশ্চেন তোমাদের 3 মার্কসের জন্য উত্তর দিতে হবে। এইভাবে টোটাল কিন্তু ৫ মার্কস এই চ্যাপ্টার থেকে তোমাদের আসবে। আর এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক আসবে না, শুধুমাত্র থিওরি আসবে, শুধুমাত্র থিওরি। এই কটা থিওরি তোমরা পড়বে। প্রথম কথা হচ্ছে পণ্য পরিষেবা কর বলতে কি বোঝো, জিএসটি আইএনটা কি, দ্রব্য ও সেবা কর আইনের আইডেন্টিফিকেশন নাম্বারটা কি, কেন্দ্র ও রাজ্য সরকারগুলির ক্ষেত্রে পণ্য পরিষেবা করের ৩টি সুবিধা উল্লেখ করো। ভারত কবে থেকে পণ্য পরিষেবা কর চালু করেছিল? ২০১৭ সাল থেকে সম্ভবত। চালু করার পূর্বে ভারতে যে প্রত্যক্ষ করগুলো চালু ছিল সেগুলো পণ্য পরিষেবা করের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা দুটি উল্লেখ করো। মানে যেগুলো আগে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের আগে অন্য করের নামে পরিচিত ছিল, পরে জিএসটির আন্ডারে ইনক্লুড হয়েছে, সেই দুটো আইনের নাম লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা। পূর্বে চালু থাকা যে অপ্রত্যক্ষ করগুলি দ্রব্য সেবা করের অন্তর্ভুক্ত করা হয়নি, তার ৩টি উল্লেখ করো। এখানে বলছে জিএসটির মধ্যে ইনক্লুড হয়নি, যে করগুলো আগেও ছিল এখনো আছে, জিএসটির মধ্যে ইনক্লুড হয়নি, এরকম ৩টে করের নাম উল্লেখ করো। দ্রব্য সেবা কাউন্সিল কি? খুব ইম্পর্টেন্ট। দ্রব্য সেবা কর যে আইন ও বিধি দ্বারা পরিচালিত হয় তার ৩টি উল্লেখ করো। দুটি পণ্যের নাম লেখো যেখানে জিএসটি কার্যকর হওয়ার পরেও উৎপাদন শুল্ক ধার্য করা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জিএসটি সংক্রান্ত আইন প্রণয়নের ব্যাপারে রাজ্য সরকারগুলির ক্ষমতা আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় দ্রব্য ও সেবা কর আইন এবং প্রতিটি রাজ্যের দ্রব্য ও সেবা কর আইনের বিধান কি পৃথক? না, প্রত্যেকটা রাজ্যে এবং গোটা দেশেই জিএসটি রুলস কিন্তু সেম ট্যাক্স রেট, সেম রুলস, ঠিক আছে? আলাদা নয়। উৎপাদন শুল্ক কি? এটা পড়বে। কেন্দ্রীয় দ্রব্য সেবা করের প্রযোজ্য হারগুলি উল্লেখ করো। জিএসটির রেটগুলো ৪টে না ৫টা রেট আছে, অবশ্যই তোমরা একটু রেটগুলো দেখে যাবে। আন্তঃরাজ্য দ্রব্য সেবা সরবরাহ করা হলে এবং একই রাজ্যের মধ্যে দ্রব্য সেবা সরবরাহ করা হলে দ্রব্য সেবা করের যে হার প্রযোজ্য হয় তা উল্লেখ করো। এটা একটু পড়বে। আমদানি রপ্তানি শুল্ক বলতে কি বোঝো? ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি। করমুক্ত দ্রব্য সেবা সরবরাহ বলতে কি বোঝো? কোন কোন দ্রব্যগুলোর জন্য জিএসটি লাগে না, সেইটা ২-৪টে দ্রব্যের নাম মনে রাখতে হবে। ২টি পণ্যের নাম লেখো যেখানে সংশ্লিষ্ট রাজ্য রাজ্য কেন্দ্রীয় বিক্রয় কর ধার্য আদায় করে, মানে সেলস ট্যাক্স আদায় করে, জিএসটি আদায় করে না। এরকম ২টি পণ্যের নাম বলতে হবে যেখানে জিএসটি আদায় হয় না, সেলস ট্যাক্স আদায় হয়, বিক্রয় কর ধার্য হয়। 3 মার্কসের জন্য এখান থেকে পড়বে পণ্য পরিষেবা করের ৫টি উদ্দেশ্য, জিএসটির অন্তর্ভুক্ত নয় এমন ৩টি পরোক্ষ করের নাম, জিএসটির ৩টে অসুবিধা, দ্রব্য সেবা করের ৩টি সুবিধা, জিএসটির সুবিধা অসুবিধা কি? জিএসটি বলবৎ হওয়ার আগে প্রচলিত ৩টি কেন্দ্রীয় করের নাম, দ্রব্য ও সেবা কর চালু হবার ফলে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির যে সুবিধে হয়েছে তার ৩টি আলোচনা করো। ৩টে লিখলেই হবে। জিএসটির আগে আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে লক্ষ্য করা যেত এমন ৩টি আমদানি রপ্তানি শুল্কের নাম উল্লেখ করো। দ্রব্য ও সেবা কর চালু হওয়ার ফলে ভোক্তাগণের যে সুবিধা হয়েছে তার ৩টি উল্লেখ করো। জিএসটির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া কেন্দ্রীয় কর ও শুল্ক করগুলির নাম লেখো, যেগুলো এখন জিএসটির মধ্যে ইনক্লুড হয়ে গেছে, আগে এটা আলাদা করে কেন্দ্রীয় কর হিসাবে ছিল। জিএসটি কাউন্সিলের ৩টি কার্যাবলী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন্দ্র ও রাজ্যের অধিকাংশ কর জিএসটির অন্তর্ভুক্ত হওয়ার পরেও কয়েকটি কর এখনো কিন্তু জিএসটির আওতার আসেনি, জিএসটির বাইরে রয়েছে, সেই করগুলোর নাম লিখতে হবে। শূন্য কর বিশিষ্ট জিএসটি কোনগুলো? মানে কোন কোন প্রোডাক্টের উপর জিএসটির রেট হচ্ছে 0। জিএসটি কার্যকর করার মূল লক্ষ্য উদ্দেশ্যগুলি কি? পণ্য এবং পরিষেবা করের গঠনটি কেমন তা ব্যাখ্যা করো। আর পণ্য পরিষেবা কর কি কি প্রকারের হয়? এই হচ্ছে জিএসটি থেকে এই কটা কোয়েশ্চেন্স তোমাদের পড়তে হবে। এইটা হচ্ছে তোমাদের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের থিওরিটিক্যাল সাজেশনস। এরপরে আমি কিন্তু এর সাথে সাথেই পরের একটা ভিডিওতে আমি জিএসটি আমি কস্টিং ট্যাক্সেশনের যে অঙ্কের পার্ট, শুধুমাত্র প্র্যাকটিক্যাল প্রবলেম কি কি আসবে তার একটা ভিডিও আপলোড করছি। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো এবং এই কোয়েশ্চেন্সগুলো পড়ে যাও, তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হবে। ঠিক আছে? আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও। নতুন কোনো ভিডিও যখনই আমরা আপলোড করব, বিশেষ করে কস্ট ট্যাক্সের যে প্রবলেমের ভিডিও আপলোড করব, সেটা আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমরা কমেন্ট লেখো ভিডিওটি কেমন লাগলো। আর তোমাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিখে পাঠাও, আমি অবশ্যই উত্তর দেব। ঠিক আছে? আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে, পরীক্ষা তোমাদের চলছে এবং সামনের পরীক্ষাগুলো আরো ভালো হবে, এই আশা রেখে তোমাদের আজকের ভিডিওটি শেষ করলাম। তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হোক এবং সবাই জীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হও। প্রত্যেকেই খুব 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 ভালো নাম্বার পাও, এই কামনা রইল। এই বলে আমার আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।